lives, hopes never dies. Hopes never dies for Madridistas. এখনো একটু আশা বেঁচে আছে। সেই আশার উপর ভিত্তি করে মাদ্রিদ কতটা পথ যেতে পারে সেটাই এখন দেখার বিষয়। রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার সাথে ৪ পয়েন্টের একটা গ্যাপ আছে, সেটা পুরনো খবর। সুতরাং এই গ্যাপটা রিয়াল মাদ্রিদ কিভাবে বার্সেলোনার সাথে ক্লোজ করবে বা এই গ্যাপটা কিভাবে ক্লোজ করে বার্সেলোনাকে ওভারল্যাপ করে পয়েন্টে এগিয়ে থেকে লিগটাকে শেষ করবে, সেটাই কিন্তু মূল কনসার্নের বিষয়। এই জায়গাটাতে একটা মাত্র কি রাউন্ড রয়েছে, সেটা হচ্ছে একটা এল ক্লাসিকো। সেই এল ক্লাসিকোতে যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে, সেক্ষেত্রে একটা পয়েন্টের একটা গ্যাপ মাত্র থাকবে এবং পরবর্তী যেই বাকি ৩টা রাউন্ড থাকবে, সেই রাউন্ডগুলোতে যদি বার্সেলোনা কোনো ভুলচুক করে, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ বাই চান্স যদি লিগটা তারা জিততে পারে, তাহলে সেটা অন্যরকম ব্যাপার-স্যাপার হবে। কিন্তু মোদ্দা কথা যে বিষয়টা হচ্ছে যে আজকের যেই ম্যাচটা ছিল সেল্টা ভিগোর সাথে, ইনিশিয়ালি রিয়াল মাদ্রিদকে একটু ভুগতে দেখা গেছে। রদ্রিগো এই ম্যাচটাতে ছিলেন না। আসলে রিয়াল মাদ্রিদের ইনজুরি লাইন আপটা কিন্তু দিন দিন বড়ই হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু অনেক লম্বা একটা ইনজুরি লাইন, যে কারণে রদ্রিগো না থাকার কারণে মনদের একটু ভালো হয়েছে, সেটা আর্দা গুলার স্টার্টটা করছে এবং আর্দা গুলার ইম্প্যাক্ট রেখেছেন এই ম্যাচটাতে। দুর্দান্ত পারফরমেন্স আর্দাগুলার করেছে এবং আর্দাগুলার ডিজার্ভ করে যে কোনো বিগ ম্যাচে শুরু করার জন্য। কারণ রদ্রিগোর যেই ধরনের পারফরমেন্স রিসেন্ট টাইমে আছে বা এই সিজনটাতে আছে, ওই বিবেচনায় আর্দাগুলার কয়েকটা ম্যাচে শুরু করাটা ডিজার্ভ করে। যাই হোক, সে বাই চান্স আজকে দলের সাথে ছিল এবং দুর্দান্ত পারফরমেন্স করছে এবং ইনিশিয়াল ওপেনিং যে গোলটা আছে সেটা কিন্তু আর্দাগুলার করেছে। অনেকটা সেট পিস এই ধরনের গোল যেটা সবাই দেখতে পছন্দ করে এবং যে গোলটা খুব দরকার ছিল রিয়াল মাদ্রিদের জন্য। প্রথম ৫-৬ মিনিট একটু সাফারিংসের মধ্যেই যেতে দেখা গেছে যে খুব বেশি অ্যাডাপ্ট করতে পারছে না। যেই জায়গায় 4-4-2 এই ফরমেশনটাতে খেলা শুরু হয়েছে 1-to-1 ম্যান মার্কিং, যেই জায়গায় পজিশনটা অনেক বেশি সেল্টা ভিগোর ছিল কাছেই ছিল। প্রথম ১ থেকে ১০ মিনিটের মধ্যে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ অনেক বেশি স্ট্রাগল করতেছে। যখন আর্দা গুলারের গোলটা হলো, তখন কিন্তু রিয়াল মাদ্রিদ ছন্দে ফিরল এবং কিছুক্ষণ পর এমবাপ্পের দুর্দান্ত আরও একটা গোল এবং মোটামুটি রিয়াল মাদ্রিদ ম্যাচটাকে কিল করে ফেলেছে, এটা কিন্তু সবাই ধরেই নিয়েছে। এবং ফার্স্ট হাফের পরে ৪৮ মিনিটের মাথায় এমবাপ্পের যখন আরও একটা গোল হইল, তখন মোটামুটি সবাই অল সেট, এই ম্যাচ কোনোভাবেই রিয়াল মাদ্রিদের হাত থেকে ফসকে যেতে পারে না, এরকম একটা মেন্টালিটি নিয়ে সবাই কিন্তু অনেকে যারা রিয়াল মাদ্রিদের কোলাপস দেখতে পছন্দ করে, ওরা কিন্তু উঠা গেছে টিভির সামনে থেকে। এবং যারা রিয়াল মাদ্রিদের খেলাটা দেখে, তারা হয়তো টিভির সামনে বসে আছে যে হয়তো এমবাপ্পে হ্যাট্রিকটা করুক বা এরকম কোন একটা সিচুয়েশন যদি তৈরি হয়। এমবাপ্পের সামনে এরকম সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু এমবাপ্পে সেটা কনভার্ট করতে পারে নাই। তো যাই হোক, এই ধরনের একটা বিষয়ের উপর ভিত্তি করে একটা গুড গোয়িং গেমেই কিন্তু রিয়াল মাদ্রিদের ফরেই যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেল ৬৮-৬৯ মিনিটের মাথায়। আমার কাছে কেন যেন মনে হচ্ছে লোকাস ভাস্কেজের ওই জায়গাটাতে একটা ভুল ছিল, বা থিবো কর্তোয়া ঠিক ওইভাবে ক্লিয়ার করতে পারে না এই বলটাকে, কিন্তু ভাস্কেজের সামনে সুযোগ ছিল। সে যদি ওই একটা শর্ট থ্রু পাস না বার কইরা বা ওই ধরনের কোনো কিছু না করে সরাসরি ক্লিয়ার করে দিতেন, যেহেতু ওই জায়গাটাতে বড় ধরনের একটা হিউম্যান জার্গন বা একটা হিউম্যান ট্রাফিকের মতো বা হিউম্যান কনজেশনের মতো একটা ব্যাপার তৈরি হয়ে গেছিলো। তো ওই জায়গাটাতে ক্লিয়ার করে দিলেই কিন্তু রিয়াল মাদ্রিদ ওই চাপটাতে পড়ে না। এবং যখন ওই জায়গাটাতে সেল্টা ভিগো একটা গোল আদায় করে নিল রদ্রিগেসের কাছ থেকে, বা রদ্রিগেস একটা গোল করলেন, তখন কিন্তু মোমেন্টামটা ব্রেকডাউন করলো, মোমেন্টামটা শিফট করে গেল সেল্টা ভিগোর দিকে। এবং এর কিছুক্ষণ পরেই ইয়াগো আসপাস সাব হিসাবে মাঠে প্রবেশ করলেন এবং সেল্টা ভিগোর অনেক পুরাতন প্লেয়ার, এই মিডফিল্ডার দুর্দান্ত পারফরমেন্স করতে পারে, উইথ বল উইদাউট বল ডিসিশন মেকিংয়ের ক্ষমতা এত বেশি ভালো, মানে অসাধারণ লেভেলের। এবং ওই পার্টটুকুতে হঠাৎ করে রিয়াল মাদ্রিদকে যে বিষয়টা মনে হইলো যে ডিফেন্সিভ লাইনটা ইন জেনারেলি বা ট্র্যাডিশনালি কার্লো আনচেলত্তি যেটা করে থাকে, লো ব্লক ডিফেন্সিভ ফুটবল খেলার যে বিষয়টা, এটা এই ম্যাচে হচ্ছিল। হঠাৎ করে মনে হইতেছিল যে এটা শিফট করে মিড ব্লক ডিফেন্সিভ ফুটবল খেলা শুরু করলো এবং ওইখানটাতেই কিন্তু চান্সটা শেষ পর্যন্ত আসপাস নিল এবং মাঝখান থেকে একটা থ্রু পাস, ওই জায়গা থেকে সুইটবার্গের একটা দুর্দান্ত গোল শেষ পর্যন্ত কিন্তু একটা কাঁপুনি ধরায় ফেলছিল।
সেল্টা ভিগো, এবং এরপরেও কিন্তু আপনার থিবো কোর্তোয়াকে বেশ কিছু সেভ করতে হয়েছে বা ওই ধরনের সিচুয়েশনে পড়তে হয়েছে। একটা বল তো এইরকমই ছিল যে থিবো কোর্তোয়া ধরছে, সেটা অনেকটা স্লিপ করে পিছন দিয়ে ঢুকেই যাচ্ছিল গোলবারের ভিতরে। তো ওইটা যদি ঘটতো তাহলে কিন্তু লা লিগার যেই হিস্ট্রিটা আছে, লা লিগার যেই এই মিশনটা আছে এই 24-25 সিজনের, এটা কিন্তু শেষ হয়ে যাইতো। কারণ আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে যে এল ক্লাসিকোটা হইতো সেটা কিন্তু ওই ধরনের গুরুত্ব ওইভাবে হয়তো বা রাখতে পারতো না। জুড বেলিংহামকে নিয়ে এই ম্যাচে কথা বলা যেতে পারে। আজকেও সে কি পারফর্মার, অনেক ভালো পারফরমেন্স করেছে, কিন্তু কনভার্সন সে করতে পারে না। অনেকগুলা শট সে নিচে অন টার্গেটে নিচে, যেই জায়গাটাতে একটা হেডারও ছিল, এগুলো কনভার্ট হওয়া উচিত ছিল কিন্তু হয় নাই। ভিনিসিয়াস জুনিয়র যথারীতি সমালোচিত থাকবে আমার কাছে এই সিজনটাতে। যত বেশি যে যেভাবেই তার প্রশংসা করতে চাক না কেন, আমার কাছে মনে হয় নাই যেই ধরনের ইম্প্যাক্টফুল ভিনিসিয়াসকে আমরা দেখতে অভ্যস্ত, ওই ধরনের ইম্প্যাক্ট আসলে ভিনিসিয়াস রাখতে পারেন না। ডিসেন্ট বলতে পারেন, মোটামুটি ঠিক আছে, যে যেমন ধরনের ফুটবল খেলা দরকার অ্যাজ ইউজুয়াল ওটা খেলছে, কিন্তু এক্সট্রা অর্ডিনারি ভিনিসিয়াসকে আমরা দেখি নাই। এমবাপ্পেকে আজকে টাচে দেখা গেছে, এবং এমবাপ্পে স্পেস পাইলে যে কোনো কিছু করে ফেলতে পারে, সেই ধরনের কিছুই এমবাপ্পে আজকে করে দেখিয়েছেন। এবং আরেকটা গোল হওয়া উচিত ছিল এমবাপ্পের কাছ থেকে, এবং সেটা হইলে অনেক বেশি ভালো হইতো। এবং অনেকটা টাইমে যেই বিষয়টা দেখা গেছে, ভিনিসিয়াসের কথায় আবার একটু আসি, ডিসপোজেসড হওয়ার ব্যাপারটা, এবং প্রচুরভাবে অনেক ক্ষেত্রেই আজকে ভিনিসিয়াস সে অ্যাটাকিং থার্ডে গিয়ে ডিসপোজেসড হয়েছে। এই বিষয়টাই সবচেয়ে বেশি ভালো লাগে না। ওই জায়গাটাতে যাইয়া মনে হইতেছে ভিনিসিয়াস খুব জড়ায় ফেলতেছে, একটু বেশি এক্সট্রা করতে চাইতেছে, একটু বেশি ড্রিবলিং করতে চাইতেছে। ওই জায়গাটাতে যদি মানে আশেপাশে যে আছে তাকে দিয়ে যদি অ্যাসিস্ট্যান্স করানো যাইতো, বা উইথ বল ভালো প্লেসমেন্ট বুঝে যদি বলটাকে ডেলিভার করা যাইতো, সেক্ষেত্রে কিন্তু রিয়াল মাদ্রিদের পরে ভালো একটা রেজাল্ট আসতে পারতো। অন্যথায় কিন্তু খুব ভালো একটা ঝামেলার ব্যাপার-স্যাপার সামনে ওয়েট করতেছে রিয়াল মাদ্রিদের জন্য। সামনে এল ক্লাসিকো, ভিনিসিয়াসকে এই জায়গাটা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। যে কুইক ওই টাইমটাতে সিদ্ধান্তটা নিতে হবে। কারণ এরা খুব বেশি স্টেটেড নোন ফুটবলার, এবং এদের মার্কিংটা ওইভাবেই হয়ে থাকে, এবং এরা যদি ওই জায়গাটাতে খুব বেশি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি বল ডেলিভার না করেন, বা একে অপরকে যদি বলটা না দেন, তাহলে কিন্তু ওইভাবে গোল আদায় করা সম্ভব হবে না। আর যদি গোল আদায় করতে না পারে, তাহলে কিন্তু মাদ্রিদ এগিয়ে যেতে পারবে না। সামনে বার্সেলোনার সাথে একটা এল ক্লাসিকো আছে। সেই এল ক্লাসিকোটা আসলে এই লা লিগার ডিসাইডার আমার মতে। কারণ ওই এল ক্লাসিকোটাতে যদি এই ইতিমধ্যে এই বছরের ৪টা ৪টা এল ক্লাসিকোর মধ্যে ৩টা এল ক্লাসিকো শেষ হয়েছে। ৩টা এল ক্লাসিকোতেই বার্সেলোনা মোটামুটি ডমিনেট করে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে, এবং লাস্টে কোপা দেল রে যে ফাইনালটা ছিল, ওই ফাইনাল ম্যাচটাতে আসলে মোটামুটি একটু বেগ পেতে হয়েছিল বার্সেলোনাকে ওই ম্যাচটা জেতার জন্য। একটা টাইমে রিয়াল মাদ্রিদ মোটামুটি লিডটাই নিয়ে ফেলছিল। ব্যাকলাইনে যদি সমস্যাটা না থাকতো, তাহলে কিন্তু মোটামুটি ম্যাচটা কিল করা যাইতো ৯০ মিনিটের মধ্যে। শেষ পর্যন্ত সেটা কিন্তু ফেরান তোরেস আর হইতে দেয় নাই। বার্সেলোনা ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে। তো এই সিজনটাতে ৩টা এল ক্লাসিকোতেই যেহেতু রিয়াল মাদ্রিদ হেরে গেছে, সুতরাং বার্সেলোনা আপার হ্যান্ডেই থাকবে, এবং আপার হ্যান্ডে থাকাই উচিত। কারণ বার্সেলোনা যে ফর্মে ফুটবল এই বছর খেলতেছে, বা যেই ধরনের ফর্মে প্রত্যেকটা প্লেয়ারই আছে, যারা মাঠে অনফিল্ডে খেলতেছে, এবং যারা সাবস্টিটিউট হিসেবে আসতেছেন তারাও দুর্দান্ত করতেছেন। যদিও লাস্টের ম্যাচটাতে, যেটা গতকালকের যে ম্যাচটা ছিল আসলে ভায়াদলিদের সাথে, সেই ম্যাচটাতে একটু সাফার করতে দেখা গেছে, যে বেঞ্চ প্লেয়ার্স দিয়ে শুরু করার পরে পরবর্তীতে অবশ্য লামিন ইয়ামাল বা রাফিনা এরা যখন আসলো, গেমের মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেল। ১০ মিনিটের মাথায় তারা ইকুয়ালাইজার খুঁজে পরবর্তীতে লিডটাও নিয়ে আসলো। সো সো এই ধরনের একটা দলের সাথে মাদ্রিদের একটা টাফ টাইম তো অবশ্যই যাবে। তারপরও হচ্ছে রিয়াল মাদ্রিদকে পথ খুঁজতে হবে, এই ম্যাচে পথ বের করতে হবে। কারণ রিয়াল মাদ্রিদ যে ধরনের প্রেস্টিজিয়াস একটা দল, ট্র্যাডিশনালি যেই ধরনের ঐতিহ্যবাহী দল, তাদের কিন্তু ট্রফিলেস থাকা একটা সিজন খুব বেশি মানানসই সেক্ষেত্রে হবে না। যদি এই এল ক্লাসিকোটাতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে মোটামুটি হারাই দিতে পারে আর কি, সেক্ষেত্রে কিন্তু পয়েন্টের যে গ্যাপটা আছে সেটা কিন্তু ১ পয়েন্টের একটা গ্যাপ হয়ে যাবে। সেক্ষেত্রে বার্সেলোনার
হয়তো বা কনফিডেন্সের দিক দিয়ে একটু ডাউন থাকবে বা মোমেন্টামটা একটু ব্রেক ডাউন করবে। পরবর্তীতে কোনো একটা ম্যাচে যদি আবার একটু ভুলচুক করে বা রিয়াল মাদ্রিদ যদি এইভাবে এগিয়ে যেতে পারে বা প্রত্যেকটা ম্যাচে ভাগ্যের জোরেই আমি বলবো, যেভাবেই হোক এইভাবে যদি আগায় যেতে পারে, শেষ পর্যন্ত কিন্তু আসলে সম্ভব হইলেও হইতে পারে। সিজনটাতে রিয়াল মাদ্রিদ কোনো কিছু ডিজার্ভ করে না। লা লিগার তো কোনো কিছুই ডিজার্ভ করে না আসলে। সো যদি কোনো কিছু হয় মিরাকুলাসলি, সেটা হওয়ার জন্য অন্ততপক্ষে এই স্পেসটা রাখতে হবে। আজকে যেহেতু সেল্টা ভিগোর সাথে শেষ পর্যন্ত ম্যাচটা রিয়াল মাদ্রিদ ৩-২ ব্যবধানে জিততে পেরেছে, এল ক্লাসিকোটাও যদি জিততে পারে তাহলে মিরাকুলাস কিছু হলেও হতে পারে। কিন্তু মিরাকুলাস কিছু হওয়ার আগে সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে একটা স্পেস অবশ্যই রাখতে হবে। এই হচ্ছে রিয়াল মাদ্রিদ সম্পর্কে সার্বিক ফিরিস্তি। সামনের ম্যাচে রিয়াল মাদ্রিদ কী করে সেটা এখন দেখার বিষয়। থ্যাঙ্কস ফর বিং উইথ মি।